দর্শক আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। সেহরি ইফতার সামগ্রীর ৪৭ পণ্য অস্বাস্থ্যকর, তথ্য বিএসটিআই এর। কাটেনি ভোজ্য তেলের সংকট, মাস জুড়ে বাজার তদারকি শুরু ভোক্তা অধিকারের। আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের দলিল, বলছে প্রসিকিউশন। গণহত্যার প্রথম মামলাতেই থাকবে উল্লেখ। হাসিনা ওই সময় তাদেরকে দেখতে গিয়েছিলেন এবং যাওয়ার পরে ডাক্তারদেরকে বলেছেন এদের কোনো চিকিৎসা যেন না দেওয়া হয় এবং চিকিৎসা না দিয়েই যাতে এখানে বিনা ট্রিটমেন্টে পড়ে থাকে। ভোটার দিবসে বর্ণাঢ্য র্যালি, তালিকা হালনাগাদ করে জুনে ওয়েবসাইটে প্রকাশ। ভাঙবেন তবু মচকাবেন না, ঘোষণা আইসির। ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি। এবার ব্যতিক্রমী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে স্বাধীনতা পদক। র্যাবের মতো বিতর্কিতদের পদক দেওয়ার বৃত্ত থেকে বের হতে চায় সরকার। যুক্তরাষ্ট্রের চপেটাঘাতের পর যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা জেলেনস্কির। প্রতিরক্ষা খাতে ইউক্রেনকে 226 কোটি পাউন্ড দিচ্ছে ইউকে। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে কিছুক্ষণ পরে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। দুটি করে ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দু দল। দর্শক দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় ট্রাইব্যুনালের মামলায় 4 জনকে 9 এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ব্রিফ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি যাচ্ছি আমরা সেই বক্তব্যে। এখানে আমাদের নতুন কোনো সিদ্ধান্ত নেই। এটি মাঝের প্রসঙ্গে আপনি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন। না, সেটা তো আমি বলেছি। দেখুন, ওই মামলাটা নিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হয়েছিল আমরা প্রতিবাদ দিয়েছি আমার অফিস থেকে, সেটা ছাপাও হয়েছে। যে মামলাটির কথা বলা হয়েছে যেটা রিভিউ পেন্ডিং সুপ্রিম কোর্টে, সেই রিভিউতে আমি আইনজীবী হিসাবে কোনো শুনানিতে অংশগ্রহণ করি নাই। তো সুতরাং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন আসবেই না। আমি আগে যখন আসামি পক্ষের আইনজীবী ছিলাম 2010 সালে, আর আজকে 2025 সালে এসে যখন আমি চিফ প্রসিকিউটর হয়েছি, আমাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা খুবই অস্বাভাবিক নয়। হাইকোর্টে এরকম ঘটে যে একজন আইনজীবী ট্রায়াল কোর্টে একটা মামলা করেছেন, আবার হাইকোর্টে এসে দেখা যাচ্ছে অপরপক্ষ যদি আসার চেষ্টা করেন তাহলে সেই ক্ষেত্রে অপরপক্ষে তিনি মামলাটা করবেন না। এটাই হচ্ছে নীতিগত পজিশন। তা আমি যেহেতু অফিসিয়াল পজিশন হিসাবে চিফ প্রসিকিউটরের দায়িত্ব নিয়েছি, আমি ব্যক্তিগতভাবে এই মামলার শুনানিতে অংশগ্রহণ করতে পারি না, আমি করিও নাই, এবং সেটা আদালতকে আমি সরাসরি জানিয়েছি যে আমি এই মামলার শুনানিতে অংশগ্রহণ করতে পারবো না। আমার পক্ষে অন্য প্রসিকিউটর এই মামলার শুনানিতে অংশ নিচ্ছেন। যারা এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যটা সৎ না, কারণ তারা জানেন যে এই মামলাতে আমি কোনো সাবমিশন রাখি নাই, এই মামলাতে আমি শুনানি করতে যাবও না। শুধুমাত্র চলমান বিচার প্রক্রিয়া নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা এবং চলমান বিচার প্রক্রিয়া যাতে ক্ষতিগ্রস্ত হয় সেই কারণে কিন্তু এক ধরনের সিন্ডিকেটেড অপপ্রচার আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। প্রথম আলো কর্তৃপক্ষ আমাদের প্রতিবাদ ছেপেছেন, আমরা আশা করছি যে ঠিক আছে এই বিষয়টা এখানে নিষ্পত্তি হবে, কিন্তু ভবিষ্যতেও যদি ভুল তথ্য দিয়ে ট্রাইব্যুনালের প্রক্রিয়াকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আইন অনুযায়ী সব কিছু হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। দর্শক, আমরা চিফ প্রসিকিউটর ব্রিফ করছিলেন, আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। ফিরছি অন্যান্য খবরে। সংযমের মাসে কি খাচ্ছেন? বলা যায় সহজেই মিলছে না নিরাপদ এবং স্বাস্থ্যকর ইফতার ও সেহরির খাবার। মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই এর পরীক্ষায় ধরা পড়েছে অস্বাস্থ্যকর 47টি পণ্য, যা রমজান মাসে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। সবচেয়ে বেশি ভেজাল পণ্য ঘি, লাচ্ছা সেমাই, কোমল পানীয়, সরিষার তেল এবং মুড়িতে। বিশ্লেষকরা বলছেন দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সহকর্মী রিমন রহমান জানাচ্ছেন বিস্তারিত। সংযমের মাস রমজান। এই মাসে বদলে যায় খাদ্যাভ্যাস। ইফতার এবং সেহরিতে নিরাপদ খাবার চায় রোজাদার।
কিন্তু স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাদ্য কি মেলে? সচেতনতা এবং সতর্কতার পরও পাওয়া যায় না নিরাপদ খাবার। রোজাকে সামনে রেখে বাজার থেকে কিছু খাবারের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI দেখা যায় বাজারে বিক্রি হওয়া 47টি পণ্য রয়েছে যা মানহীন। কোন দোকানদার যদি BSTI ছাড়াও মাল বিক্রি করে এটা অন্যায়, দোকানদারের অন্যায়, যার তলবে তার অন্যায়। পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ঘি। দেখা যায় বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ ঘিতেই ভেজাল। এসব ঘিতে পাওয়া গেছে বেনজোইন অ্যাসিড। এছাড়া আছে ফ্রুট ড্রিঙ্কস, সস, বিভিন্ন কোম্পানির স্কিন ক্রিম, আয়োডিনযুক্ত লবণ। স্কিন ক্রিমে পাওয়া গেছে পারদের উপস্থিতি। আয়োডিনযুক্ত লবণে মেলেনি আয়োডিন। এর মধ্যে কিছু স্কিন ক্রিম আছে ক্ষতিকারক। আমাদের যে ইম্পোর্ট পলিসি অর্ডার আছে সেখান থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের টেস্ট করার পর মানসম্মত পাওয়ার পর ছাড়পত্র দিয়ে প্রোডাক্ট ছাড় হয়, এতে এই প্রোডাক্টগুলো সম্ভবত পাচার হয়ে আসতেছে। নকল প্রবণতা আমাদের যেটা আছে এটা তো আমাদের এইটা কোনোভাবেই হোক এটা আমরা জিরো টলারেন্সে আছি। ইনশাল্লাহ আমরা সংবাদ পেলে করব। লাচ্ছা সেমাইও আতঙ্কের নাম। রোজাকে ঘিরে বাড়ে এই পণ্যের চাহিদা, তাই সুযোগকে কাজে লাগিয়ে বাজারে ছাড়া হয় অস্বাস্থ্যকর সেমাই। BSTI পরীক্ষায় দেখা যায় প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার, কেক, চানাচুর, সরিষার তেল, সুজি, পরিশোধিত চিনিতেও আছে ভেজাল। এছাড়া বেশি বিক্রিত মুড়িতে আছে অস্বাস্থ্যকর উপাদান। রমজান মাসে মানুষের খাদ্যের টেস্ট পরিবর্তন হয়ে যায়। যেহেতু সারাদিন রোজা থাকে তার খাদ্য তালিকায় ভিন্ন রকমের খাদ্য আসে। যেহেতু ডিমান্ডটা বেশি, সাপ্লাই যদি যথাযথ করতে না পারে তখন মানকে কম্প্রোমাইজ করে মান নিয়ন্ত্রণের বিষয়টা হয়তো মাথায় না রেখেই পণ্য হয়তো বাজারে চলে যেতে পারে। এখানে তদারকি, ভোক্তা অধিকার আইন, বিশেষ ক্ষমতা আইন, প্রতিযোগিতা কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, এটা তদারকির প্রয়োজন আছে। যেহেতু এটা খাদ্য, এটা উন্নত দেশে যেটা ঔষধের সমকক্ষ। মানহীন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শাতে নির্দেশনা দিয়েছে BSTI। বাজার থেকে পণ্যগুলো প্রত্যাহারের জন্য বলেছে মান নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠান। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রমজানের শুরুতেই লেবুর দামে উত্তাপ, বেড়েছে দ্বিগুণেরও বেশি দাম। টাঙ্গাইল থেকে এই ব্যাপারে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন শামীম আল মামুন। তার মাধ্যমে জানাবো সেই খবরের বিস্তারিত। শামীম, বাগান থেকে কেমন দামে লেবু বিক্রি হচ্ছে সেটি একটু জানতে চাই। একই সাথে জানাবেন সেটি বাজারে গেলে দামের ক্ষেত্রে কতটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। আর রেজা, আমি কিন্তু আগের খবরটিতে জানিয়েছি যে লেবুর চাহিদা যে অনুযায়ী চাহিদা রয়েছে সেই অনুযায়ী কিন্তু লেবু উৎপাদন একেবারেই কম টাঙ্গাইলে। কারণ হচ্ছে যে এখন যেহেতু গরমের সিজন এবং শুকনো সিজন, যার ফলে হচ্ছে যে বৃষ্টি কম, মাটিতে রসালো কম, যে কারণে হচ্ছে যে লেবুর যে সিজনটা রয়েছে সেটি হচ্ছে বর্ষা সিজনে, যে কারণে হচ্ছে যে এই লেবু বাগানে এখন হচ্ছে মুকুল ধরেছে লেবুর এবং ছোট ছোট গুটি গুটি লেবু ধরেছে, যার ফলে হচ্ছে যে পরিমাণ চাহিদা, তার মধ্যে হচ্ছে যে রোজা এবং সবকিছু মিলিয়ে চৈত্র মাসে এমনিতেই মানুষের লেবুর চাহিদা বেশি থাকে, মানুষের শরবতের চাহিদা বেশি থাকে। এর মধ্যে হচ্ছে যে যেহেতু রোজা এবং রোজা অনুযায়ী রোজার মধ্যে মানুষের চাহিদা আরো দ্বিগুণ বেড়ে যায়। যে লেবু বাগান মালিকদের সাথে কথা বলেছি, কর্মচারীদের সাথে কথা বলেছি, তারা এই লেবুগুলো কিন্তু 100 টাকায় 120 টাকার দরে কিন্তু তারা এখান থেকে বিক্রি করছে এবং কিছুদিন আগে কিন্তু তারা এখান থেকে 50 থেকে 60 টাকা দরে বিক্রি করতো। যার ফলে হচ্ছে যে 100 থেকে 120 টাকা দরে যখন বিক্রি করে তখন কিন্তু পাইকারি চাহিদা অনুযায়ী পাইকারির দাম কিন্তু ডবল হয়ে যায় এবং সেটি খুচরা বাজারে গেলে কিন্তু 150 টাকা 140 টাকা দরে কিন্তু খুচরা ব্যবসায়ীরা বিক্রি করে থাকে। তার ফলে হচ্ছে যে যেমনটি আপনাকে বোঝাতে চাচ্ছি যে বাগান মালিক এবং খুচরা ব্যবসায়ীদের দরদামের মধ্যে কিন্তু 30 থেকে 40 টাকার ডিফারেন্স হয় এবং আগের যে লেবুর দাম ছিল সেই অনুযায়ী কিন্তু এখন কিন্তু লেবুর দাম কিন্তু ডাবল দ্বিগুণ হয়ে গিয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন যে পরিমাণে চাহিদা রয়েছে সেই অনুযায়ী কিন্তু লেবুর সাপ্লাই একেবারেই কম। কারণ হিসেবে তারা কিন্তু বলছেন যে লেবুর যে পরিমাণ চাহিদা রয়েছে, যে লেবুর যে উৎপাদন রয়েছে সেই অনুযায়ী কিন্তু উৎপাদিত হচ্ছে না। কারণ হিসেবে
একটাই, সেটি হচ্ছে যে এখন কিন্তু অফ সিজন যেটাকে বলে, যে চৈত্র মাস এবং যে মাসে লেবুর মুকুল ধরে, গুটি গুটি ফল ধরে, এবং সে কারণেই হচ্ছে যে লেবুর যে পরিমাণ চাহিদা অনুযায়ী সাপ্লাই থাকার কথা সে পরিমাণ চাহিদা কিন্তু হচ্ছে না। আরেকটি বিষয়, এখন কিন্তু লেবুর রস অনেকটাই কম এবং কেজিতে কিন্তু এখন 15 থেকে 20টি লেবু ধরে, এবং যার ফলে হচ্ছে যে প্রতি হালির দাম কিন্তু, প্রতি লেবুর দাম কিন্তু 15 টাকা করে প্রায় পড়ে যাচ্ছে। রেজা, বিস্তারিত জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ শামীম আল মামুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রমজানের শুরুতেই চড়া নিত্যপণ্যের বাজার। সাতক্ষীরায় খিরাই কেজিতে বেড়েছে 30 টাকা, বেগুন 20 টাকা, পেঁয়াজ বেড়েছে 5 টাকা, বেড়েছে অন্যান্য সবজির দাম। ওইদিকে মাসব্যাপী 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সাতক্ষীরা প্রশাসন। সাতক্ষীরার সুলতানপুর বাজারের শনিবারের চিত্র এটি। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ক্রেতাদের ব্যস্ততা। একদিনের ব্যবধানে খিরাই কেজিতে বেড়েছে 30 টাকা। এতে বেশ ক্ষুব্ধ ক্রেতারা। তেল কিনেছি, কালকে দাম ছিল 80 টাকা কেজি, আজকে সেই তলাতে 92 টাকা কেজি, 192 টাকা কেজি। 2 দিন আগে দেখেছি খিরাই 40 টাকা কেজি, আজকে বাজারে 70 টাকা কেজি। তাহলে আমাদের কি পয়েন্ট হলো? বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। আমদানি কমেছে, তাই দাম বেশি বলছেন বিক্রেতারা। প্রত্যেকটা কেজিতে 10 থেকে 30 টাকা কেজি পর্যন্ত বাড়ছে কাঁচামালে। মাল একটু আমদানি কম, দাম বেশি, এই জন্যই। পেঁয়াজ, টমেটো কেজিতে বেড়েছে 5 টাকা, সাদা ডিম 9 টাকা, লাল ডিম বিক্রি হচ্ছে 10 টাকায়। ছোলা, চিড়ার দাম বাড়েনি বলছেন দোকানিরা। এই 2-3 দিনের মধ্যে বাড়েনি, আর আগে তো মাঝে 110-15 টাকা ছোলা ছিল না, সেই হিসেবে তো আছে এখন দাম কম। চিড়ার দাম যেমন ছিল তেমনই আছে, চিড়া 60 টাকা আছে, 65 টাকা আছে। গরুর মাংসের কেজি 750 টাকা। কম দামে মাংস দিতে সঙ্গীতা মোড়ে দোকান পেতেছে প্রশাসন। চলবে মাসব্যাপী। প্রতি কেজি 650। এতে খুশি নিম্ন আয়ের মানুষ। বাজারের দাম হচ্ছে 750 টাকা, আর এখানে বিক্রি হচ্ছে 650 টাকা। অনেক সময় 1 কেজি গোশত কিনতে পারে না, তাদের জন্য সত্যিই এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। একটা যদি চলে একটা বিক্রি করব, 10টা চললে 10টা। আমাদের রিজার্ভে সব এডি গরু, অন্য কোনো গাই গরু যাওয়া হবে না। রমজানে ছাড়ের পরিবর্তে দাম বাড়ানো ঘৃণিত অপরাধ বলছেন মসজিদের ইমাম। কৃত্রিম সংকট তৈরি করলে নেওয়া হবে ব্যবস্থা, জানালেন কৃষি ও বিপণন কর্মকর্তা। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা খুবই গর্হিত একটা অপরাধ। আল্লাহ তাআলা যে ছাড়ের মনোভাব দিয়েছেন, সে ছাড়ের মনোভাব না দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আখিরাতে এই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। আমরা প্রতিনিয়তই ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের একটা সামঞ্জস্য বিধান করবে, যাতে পণ্য ক্রয় বিক্রয় হয় এবং জনসাধারণের জন্য ভোগান্তি না হয়, আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। কোনো কর্মী কৃত্রিম সংকটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ্য করা হবে না। রমজানের শুরুতে প্রভাব পড়েছে বাজারে, জিনিসপত্রের দাম বাড়ছে। প্রশাসনিক নজরদারি না বাড়ালে এই দাম আরও বাড়বে বলে মনে করছেন ক্রেতারা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সয়াবিন তেলের সংকটের কারণ জানাতে তদন্ত কমিটির গঠনের ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান। দুপুরে কারওয়ান বাজারে অভিযান চালানোর সময় তিনি জানিয়েছেন, আগামী 15 থেকে 21 দিনের মধ্যে তদন্ত কমিটির সুপারিশ তৈরি করবে। বেশ কিছুদিন ধরেই ভোজ্য তেলের সংকট তৈরি হয়েছে। সরকারের বেঁধে দেয়া দামে কোথাও বোতলজাত ও খোলা সয়াবিন মিলছে না। এর আগে ভোক্তা অধিকারের সভায় 26 ফেব্রুয়ারি থেকে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে আশ্বস্ত করেছিল উৎপাদক কোম্পানির প্রতিনিধিরা, কিন্তু তা রক্ষা করেনি। সরেজমিনে ভোক্তার মহাপরিচালক দেখতে পায় প্রয়োজন অনুসারে ভোজ্য তেল মিলছে না। হাসপাতালে আহতদের চিকিৎসা বন্ধ করে শেখ হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করেছেন তা ট্রাইব্যুনালে গণহত্যার প্রথম মামলাতেই উল্লেখ করতে যাচ্ছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানালেন, শেখ হাসিনার নির্দেশের পর আন্দোলনে গুলিবিদ্ধদের চিকিৎসা প্রায় বন্ধ করে দিয়েছিল সরকারি হাসপাতালগুলো। আওয়ামীপন্থী চিকিৎসকরা আহতদের গালিগালাজ করতেন, অভিযোগ কিছু ভুক্তভোগীর। সহকর্মী আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। শেখ হাসিনা প্রথম দিকে পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন, নো ট্রিটমেন্ট, নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না, যাতে বাইরে যেতে না পারে।
এটি ফেব্রুয়ারির বক্তব্য। চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন পতনের আগে আহতদের চিকিৎসা দিতে বারণ করে চরম মানবতা বিরোধী অপরাধ করেছেন শেখ হাসিনা। তার এই বক্তব্যের জেরে আওয়ামীপন্থী অনেকেই প্রশ্ন তোলেন, তাজুল ইসলাম কি বুঝে বলেছেন এ কথা নাকি না বুঝে বলেছেন? কারণ মেডিকেলে একটি টার্ম আছে, ট্রিটমেন্ট শেষ না হলে রোগীকে রিলিজ দেয়া যাবে না। আওয়ামীপন্থীরা সামাজিক মাধ্যমে বোঝাতে চেয়েছেন নো ট্রিটমেন্ট নো রিলিজের মাধ্যমে শেখ হাসিনার পজিটিভ কথাকে ভ্রান্তভাবে উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর। আসলেই কি তাই? কি ব্যাখ্যা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের? পঙ্গু হসপিটালে যখন আমরা রোগীদের সাথে কথা বলি, ভিকটিমদের সাথে কথা বলি, সেখানে অনেক রোগী ছিল যাদের হাত পা কাটা ছিল, শরীরে বুলেট বিদ্ধ ছিল, অনেক হাত পায়ের অংশ পচে যাচ্ছিল। এরকম অনেক রোগীকে আমরা পেয়েছি এবং তারা আমাদের কাছে খুব সুস্পষ্টভাবে বলেছেন যে শেখ হাসিনা ওই সময়ে তাদেরকে দেখতে গিয়েছিলেন এবং যাওয়ার পরে ডাক্তারদেরকে বলেছেন এদের কোনো চিকিৎসা যেন না দেওয়া হয় এবং চিকিৎসা না দিয়েই যাতে এখানে বিনা ট্রিটমেন্টে পড়ে থাকে এবং কাউকে যেন রিলিজ না দেওয়া হয়। অর্থাৎ এটা ইংরেজিতে বললে আমি আজকে ক্লিয়ার করে বলছি যে নো ট্রিটমেন্ট অ্যান্ড নো রিলিজ, অর্থাৎ চিকিৎসাও দেওয়া হবে না এবং চিকিৎসাবিহীন অবস্থায় যে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে চিকিৎসা নেওয়ার জন্য, সেটাও যেন না হয়। পঙ্গু হাসপাতাল পরিদর্শন শেষে এর তথ্য পেয়েছিল প্রসিকিউশন। সেখানে এখনও চিকিৎসা নিচ্ছেন জুলাই আন্দোলনে আহত অনেকে। তারা কি জেনেছেন বা কি দেখেছেন? আগে যে ডাক্তারগুলো ছিল এগুলো ট্রিটমেন্ট করে নাই আমাদের, ওগুলো তো আওয়ামী লীগপন্থী ছিল, ওগুলো কখনো ট্রিটমেন্ট করে নাই। আর এমন কি মনে করেন নাই আমাদের এই নিটোর হাসপাতালেই স্বয়ং হাসিনা দেখতে এসে বলে গেছিল যে ওদের কোনো ট্রিটমেন্ট দিবা না। কোনো সরকারি প্রতিষ্ঠানে তো চিকিৎসা হয়নি, সরকারি হাসপাতালে চিকিৎসা হয়নি, অনেকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে কষ্ট পাইছে, মরছে। কেউ কেউ অভিযোগ করেন চিকিৎসা অপারেশন বন্ধ ছিল শেখ হাসিনার নির্দেশে, প্রাণ বাঁচাতে হাসপাতাল থেকে পালিয়েছিলেন কেউ কেউ। তারা আমাদের সাথে দুর্ব্যবহার করতো, একটা জিনিস চাইলে দিত না, এরপরে দেখা গেছে ওষুধ লাগবে, ব্যথা হইতেছে, চিল্লাইতেছি, ডাকলেও কেউ আসতো না। এই নির্মমতার কোনো বর্ণনা থাকে না। ডাক্তাররা মানে অন্যরকম ব্যবহার আচার, আপনারা কেন গেলেন আমগুলো উল্টা মানে বকাবকি করতে আসছে। হ্যাঁ, এরকম খারাপ ব্যবহার করছে যে তোরা কই গেছিলি, এগুলি খাইলি কেন, তোদেরকে কে যেতে বলছে, তোদেরকে আমরা বেড দিব না, তোদের আমরা এরকম আমাদের নির্দেশনা আছে, উপরের নির্দেশনা আছে, তোদেরকে আমরা চিকিৎসা করতে পারবো না। হাসপাতালের নতুন পরিচালক ডাক্তার আবুল কেনান জানালেন শেখ হাসিনার নির্দেশে যারা চিকিৎসা সেবা বন্ধ রেখেছিলেন বদলি করা হয়েছে তাদের। 5ই আগস্টের পূর্বে রাজধানীর নিটোরি হাসপাতাল সহ বেশিরভাগ চিকিৎসকরা তখন তৎকালীন সময়ের ফেলো গভর্নমেন্টের অনুসারী বেশিরভাগই ছিল। ওই অবস্থায় যখন আহতরা চিকিৎসা নিতে আসছে আন্দোলনকারীরা, সেক্ষেত্রে তাদের সেই মনস্তাত্ত্বিক যে বিরুদ্ধাচার, আন্দোলনের বিরুদ্ধে তাদের যে অবস্থান, তার প্রতিফলন হয়তো ঘটেছে। তাদের কিছু ইতিমধ্যেই ট্রান্সফার হয়েছে, সেটি প্রয়োজন হলে আরও হবে। প্রসিকিউশন টিম জানায় চিকিৎসা বন্ধের বিষয়টি শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের দলিল। গণহত্যার প্রথম মামলাতেই থাকছে বিষয়টি। এই যে চিকিৎসা না দিয়ে মেরে ফেলা, এটা একটা ইনহিউম্যান অ্যাক্ট, এটা এক ধরনের টর্চার। হ্যাঁ, এই যে অপরাধগুলো একই সাথে অনেকগুলো অপরাধ তারা সংগঠিত করেছে। চিকিৎসা দিতে বাধা দেওয়া, এই চিকিৎসা প্রাপ্তির যে অধিকার, এটা আন্তর্জাতিক সকল আইনের অধীনে অপরাধ, এটা টর্চার হিসাবে গণ্য, এটা এক ধরনের ভয়ঙ্কর রকমের নির্যাতনের মধ্যে পড়ে। সেই কারণে এটা মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরাধ প্রথম মামলাটা হয়েছে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের, সেই মামলাতে আমরা সাক্ষ্য প্রমাণ হিসাবে এটা ব্যবহার করব বলে আমরা চিন্তা করেছি। গণহত্যা ও চিকিৎসা সেবা বন্ধের মতো অপরাধের সর্বোচ্চ সাজা আশা করছেন আহতরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ভোট সন্ত্রাস করে আপাতত জয়ী হওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত দল ও দেশের জন্য তা ভালো হয় না। কেউ এ ধরনের কাজ করবে না, এমন প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের। দুপুরে 7ম জাতীয় ভোটার দিবসের এক আলোচনা সভা শেষে কথা বলেছেন তিনি। জানিয়েছেন সহিংসতা মুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিজ্ঞা কমিশন। নির্বাচনে অপরাধের দায় ইসি এড়াতে পারবে না, এমনটাও বলেছেন কমিশনাররা। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোট বিমুখ জনগণকে কেন্দ্রমুখী করার সুযোগ কাজে লাগাতে চায় কমিশন। ভোটার দিবসের আলোচনা সভায় এসব বলেন নির্বাচন কমিশনাররা। এর আগে 2024 সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। দেশে বর্তমানে মোট ভোটার 12,37,32,274 জন। ভোটার বৃদ্ধির হার 1.54%। তবে জুনের 30 তারিখে ওয়েবসাইটে হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে, এমনটাও জানানো হয়েছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, ইতিহাস সাক্ষ্য দেয়। এটা শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়াতে এরকম ইতিহাস সাক্ষ্য দেয়। সুতরাং আমার প্রত্যাশা, কেউ এই জাতীয় উদ্যোগ নেবেন না, কেউ এই জাতীয় চেষ্টা করবেন না। আমরা ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে এই 18 কোটি মানুষের পাশে আছি। আমরা একটা কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, ভেঙে যাব মস্কাবো না। একটি সুন্দর এবং উৎসবমুখর ভোট উপহার দেই। আমরা নির্বাচন কমিশন একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থার আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। মানবাধিকারের বিষয়ে কোনো প্রতিকার না পেতে পারে, মানবাধিকার নিশ্চিতের জন্য কোনো বিচারালয়ে যে যাতে তার কোনো সুরাহা না হয় সেই ব্যবস্থা করা হয়েছিল। এবং এক পর্যায়ে আমাদের দেশে এমনও বলা হয়েছে যে বাংলাদেশের এই কোর্টটা তো হচ্ছে একটা দলীয় কোর্ট, এবং সেই অবস্থায় এইভাবেই আমরা বাংলাদেশকে পতিত হতে দেখেছি, যার প্রধান নিয়ন্ত্রণকারী ছিল বাংলাদেশের প্রধান এক্সিকিউটিভ। প্রশাসন বিভাগের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী সকল বিভাগেরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। যখন হয় যে রাষ্ট্রের 3 অঙ্গের মধ্যে প্রশাসন, বিচার বিভাগ এবং আইন বিভাগের সম্পূর্ণ কর্তৃত্ব যখন কোনো একটা ব্যক্তির হাতে ঘুরিয়ে ফিরিয়ে চলে যায়, তখন সেই দেশে নৈরাজ্য হয়, কোনো আইনের শাসন থাকে না, এবং নৈরাজ্যকর পরিস্থিতির সুযোগে সেই দেশ এক দলীয় শাসন ব্যবস্থার দিকে ধাবিত হয়, যেটা বাংলাদেশে হয়েছে। আমরা সাংবিধানিকভাবে যেটা দেখেছি, বাংলাদেশে সাংবিধানিক কর্তৃত্ব, সাংবিধানিক এখন আয়কতন্ত্র এবং সংসদীয় এখন আয়কতন্ত্র এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থার যে বাস্তব রূপটা আমরা দেখেছি, যেটা থিওরিটিক্যালি সম্পন্ন করার জন্য হয়তো সাহস করে নাই, সামনে হয়তো করে ফেলতো ডি জোর হিসাবে, কিন্তু ডিফেক্টও আমরা দেখেছি যে একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির এখন আয়কতন্ত্র এবং কনস্টিটিউশনাল ফোয়ারার এবং সংসদীয় এখন আয়কতন্ত্র প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল। তার কারণ ছিল যে সাংবিধানিকভাবে তাকে সেই ক্ষমতাটা দেয়া হয়েছে একটি অসাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী যার নাম, এবং সেটা ইতিমধ্যে প্রায় বাতিল হয়ে গিয়েছে। অনেকগুলো বিধান বাকিগুলো সংসদের উপরে ছেড়ে দিয়েছে বিচার বিভাগ। যাই হোক, সেই সংশোধনের মধ্য দিয়ে অনেকটা যে 15th অ্যামেন্ডমেন্ট, এটা কনস্টিটিউশন ইনস্টিগেটেড দি পার্লামেন্টারি ফুয়ারার, অথবা আমি বলবো যে দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে এবছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে, এমনটা জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন। তবে কারা এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন, কতজন পাচ্ছেন তা জানাননি উপদেষ্টা। বলেছেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে তা পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এ সময় আইন উপদেষ্টা জানিয়েছেন, এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দলগত ও গোষ্ঠীগত সিদ্ধান্ত নেওয়া হতো। র্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ এই পুরস্কার দেয়া হয়েছিল। এই পুরস্কারের সংখ্যা এবার হবে 10 জনের কম। সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা, যেটা এখনো পর্যন্ত মানুষকে, সারা দেশকে প্রভাবিত করে, কিন্তু আগে তাদেরকে কোনো সেই বা স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম, তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল। আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21 পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন। শপথ নিলেন সরকারি কর্ম কমিশনের সদ্য নিয়োগ পাওয়া 7 সদস্য। সকালে
জাজেস লাউঞ্জে নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেয়ার 7 সদস্য হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ হোসেন, অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডাক্তার ATM ফরিদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মনির হোসেন, অধ্যাপক ডক্টর শাহনাজ সরকার এবং সাব্বির আহমদ চৌধুরী। গত 19 ফেব্রুয়ারি তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়, সংবিধানের 138 নম্বর অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের এ নিয়োগ দিয়েছেন। সে অনুযায়ী নতুন সদস্যরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে 5 বছর বা তার 65 বছর বয়স পূর্ণ হওয়া এ দুটির মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন। প্রশাসন ক্যাডার কর্তৃক আন্ত ক্যাডারের 12 জনকে বহিষ্কারের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন BCS শিক্ষা ক্যাডারের সদস্যরা। রাজধানীর শিক্ষা ভবনের অভ্যন্তরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আজ সারাদিন কোনো কাজ না করার ঘোষণা দিয়েছেন তারা। জানিয়েছেন, প্রশাসন ক্যাডারের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষা ক্যাডারের 6 জন সহ আন্ত ক্যাডারের 12 জনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বৈষম্যমূলক এই সিদ্ধান্ত প্রত্যাহারের দফায় দফায় উপদেষ্টাদের কাছে দাবি জানানো হলেও কোনো সমাধান হয়নি। আন্দোলনকারীরা বলেছেন, কর্মবিরতির পরও সরকারি দাবি পূরণ না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় মাউশির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন, এই আন্দোলনে সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, বরং প্রশাসন ক্যাডার দ্বারা বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ। আমাদের বেশ কিছু বৈষম্যের শিকার আমরা, তারপর আন্তঃক্যাডার বৈষম্যের যেটা অন্যতম বিষয়, তারপর আমাদের ক্যাডার সদস্যরা অনেকেই মামলা বা হয়রানির শিকার। এগুলোকে একটি সুষ্ঠু সুন্দর সমাধান যাতে আসে, সেজন্য মূলত আজকের এই কর্মবিরতিতে আমরা আসছি। প্রশাসন ক্যাডারের ব্যক্তিরা আমাদের 12 জন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে। আমাদের সাময়িক বরখাস্ত প্রত্যাহার হয়নি এবং জনপ্রশাসন সংস্কার কমিশন যে প্রতিবেদন দাখিল করেছে সেখানে আন্তঃক্যাডার বৈষম্যের কোনো কার্যক্রমই নেই এবং জনস্বার্থ বিরোধী প্রতিবেদন দিয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে কর্মবিরতি দিয়েছি। ঐতিহাসিক বিষয়ে রাজনৈতিক পরিচয় দেখতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। জাতীয় পতাকা উত্তোলন দিবসে তিনি বলেন, ইতিহাস যারা নির্মাণ করেন তারা সকল কিছুর ঊর্ধ্বে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ছিল অনুষ্ঠান। সেখানেই তিনি এসব কথা জানিয়েছেন। তার অভিযোগ, এখনও দেশ ও জাতিকে অস্থিতিশীল করার সব রকম প্রচেষ্টা চলছে। জানিয়েছেন, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। 1971 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওই দিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর ভিপি আসম আব্দুর রব। পতাকাটি ছিল সবুজ জমিনের উপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত পতাকা। একটা জাতিকে অস্থিতিশীল করার সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে। এই সময় আমাদের ঐক্য ধরে রাখা একান্তই জরুরি। এই সময় আমি হাত বাড়িয়ে দিলে আপনি আমার হাত ধরা একান্তই জরুরি। এই জাতীয় উদ্যোগগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ করে। এই জাতীয় উদ্যোগগুলো স্মরণ করিয়ে দেয় যে আমার অনেক সীমাবদ্ধতা আছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল ধার্য করেছেন আপিল বিভাগ। দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হুসাইন, তার খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট মাকসুদুল্লাহ। গত 23 ফেব্রুয়ারি জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গাজীপুরে টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর প্রায় 4 ঘণ্টার অভিযানে 60 জনকে আটক করা হয়েছে। তারা চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাই সহ নানা অপরাধে জড়িত। জব্দ করা হয় বিভিন্ন মাদকদ্রব্য। রমজানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে প্রশাসন। রাজধানীর উত্তরা টঙ্গীসহ আশপাশের এলাকায় ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা। হাত বাড়ালেই মিলছে মাদক। এসবের যেন আস্তানা টঙ্গীর মাজার বস্তি। শনিবার সন্ধ্যা 6:30 থেকে সেখানে চলে যৌথ বাহিনীর প্রায় 4 ঘণ্টার অভিযান। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
তল্লাশি চালানো হয় বস্তির প্রতিটি ঘরে, পাওয়া যায় সুড়ঙ্গের মতো গোপন আস্তানার সন্ধান। অভিযানে জব্দ হয় দেশীয় নানা অস্ত্র, পাওয়া যায় ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক। আটক করা হয় ৬০ জনকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী, জড়িত ছিনতাইসহ নানা ধরনের অপরাধের সাথেও। সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই রাহাজানিতে এইসব এলাকার মানুষজন জড়িত। বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদকসেবী, মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি। শুরু হয়েছে রমজান মাস, সামনে আছে ঈদ। তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই অভিযান। রমজান মাসের এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে অবনতি হতো বলে আমাদের ধারণা ছিল। সেই কারণেই আমাদের এই আজকের অভিযান রমজান মাসে আমাদের মানুষের দৈনন্দিন যে স্বস্তি সেটি ফিরিয়ে দিবে বলে আমরা আশা করছি। অপরাধ নির্মূলে অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অস্ট্রেলিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ আয়োজনে শুরু হলো ইনভেস্টিগেশন ইন্টারভিউ কোর্স। সকালে রাজধানীর একটি হোটেলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। মূলত বাহিনীকে যুগোপযোগী, পেশাদার এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় বাহিনীর অভিযানের সক্ষমতা অর্জনের জন্য যৌথ এই প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের পাশাপাশি ইমিগ্রেশন পুলিশ এবং বাংলাদেশ কাস্টমসের মোট ১২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কোস্ট গার্ডের মহাপরিচালক জানিয়েছেন, যথাযথ তদন্তের ভিত্তিতে সঠিক তথ্য উপস্থাপন করে বিচার কার্য পরিচালনায় প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। জানিয়েছেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। Through this training, participants will gain a deeper understanding of investigative techniques, helping them collect more accurate and reliable information while reducing the need for repetitive interviews. যুক্তরাষ্ট্রে চপেটাঘাতের পর যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা পেলেন ভলোদিমির জেলেনস্কি। পেয়েছেন ২২৬ কোটি পাউন্ড ঋণও। পাশে থাকার আশ্বাস দিয়েছেন অন্যান্য ইউরোপীয় নেতারাও। তবে ইনিয়ে বিনিয়ে ইউক্রেনকে ট্রাম্পের দ্বারস্থ হওয়ারই পরামর্শ দিচ্ছেন বেশিরভাগই মানুষ। একদিনের ব্যবধানে নিরুপায় ভলোদিমির জেলেনস্কির সুরও যেন কিছুটা নরম। লন্ডনে ১০ নং ডাউনিং স্ট্রিটে পৌঁছাতেই ইউক্রেনের প্রেসিডেন্টকে জড়িয়ে ধরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একদিন আগে মার্কিন প্রেসিডেন্টের দফতরে ভলোদিমির জেলেনস্কির অপমানের ঘায়ের ওপর যেন কিছুটা প্রলেপ বুলিয়ে দিলেন কেইর স্টারমার। কিয়েভের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা জানান স্টারমার। প্রতিরক্ষা খাতের সহায়তা সংক্রান্ত একটি চুক্তিও হয় লন্ডন কিয়েভের মধ্যে, যার আওতায় সামরিক খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যের কাছ থেকে ২২৬ কোটি পাউন্ড ঋণ পাবে ইউক্রেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের পরামর্শ দিয়েছেন ন্যাটো প্রধান। সংবাদ সম্মেলনে অনেকটা যুক্তরাষ্ট্রের মুখপাত্র হিসেবে কথা বলতে শোনা যায় মার্ক রুটেকে। আমি মনে করি এটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক। জেলেনস্কির সাথে আমার কথা হয়েছে, তাকে বলেছি আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্টের সাথে কিভাবে সম্পর্ক পুনরুদ্ধার করা যায় সেটা ভাবতে, কারণ আমাদের একসাথে এগোতে হবে। আমেরিকার সমর্থন ছাড়া ইউক্রেনের যুদ্ধ চালানোর সক্ষমতা ছিল না, কারণ ইউরোপ কিছুই দেয়নি। হোয়াইট হাউসে জেলেনস্কিকে অপমানের পরপরই তার প্রতি সমর্থন জানিয়ে তাৎক্ষণিক পোস্ট দিয়েছিলেন জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড ও নেদারল্যান্ডসের নেতারা। এখনও পাশে থাকার আশ্বাস দিলেও অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া রাশিয়ার আগ্রাসন থামানো সম্ভব নয়। ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে ফেরা উচিত। ঠান্ডা মাথায় বসে সমাধান নিয়ে ভাবা উচিত, যাতে ইউক্রেন নিরাপদে থাকে। আমরা ইউক্রেনের মিত্ররা শুরু থেকেই তাদের সমর্থন দিয়ে গেছি। নিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তির জন্য সমর্থন দিয়ে যাব। ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কি বিবাদের ঘটনায় একটি নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের সহায়তায় সব ইউরোপীয় মিত্রকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইউক্রেনের জন্য আমাদের সমর্থন আরও বাড়ানো উচিত এবং অবিলম্বে। স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে উত্তপ্ত মুহূর্তে আছি, তবে আমাদের অবশ্যই ঠান্ডা মাথায় ব্যবস্থা নিতে হবে। ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে ওয়াশিংটনকে ছাড়া কিংবা তাদের বিরুদ্ধে গিয়ে। ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে রোববার লন্ডনে বিশেষ সম্মেলনে যোগ দেবেন ইউরোপীয় নেতারা। অংশ নেবেন ভলোদিমির জেলেনস্কিও। অবশ্য যুক্তরাষ্ট্রের মন গলাতে এরই মধ্যে কিছু তৎপরতা দেখিয়ে ফেলেছেন তিনি।
ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির জন্য যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থানের প্রত্যাশায় টানা 14টি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এবার জানাচ্ছি নারী প্রীতি ফুটবল ম্যাচের খবর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সফরের দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। ইউএই ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে রাত 10টায় শুরু হবে খেলাটি। আগের ম্যাচের ভুলগুলো এই ম্যাচে আর পুনরাবৃত্তি করতে চায় না বাটলার শিষ্যরা। ম্যাচের পুরো সময় প্রতিপক্ষকে ব্যস্ত রাখলেও স্রোতের বিপরীত ধারায় গোল হজম করে হারের মুখ দেখতে হয় বাংলাদেশকে। তবে এবার সেদিকে বাড়তি নজর থাকছে পুরো দলের। প্রতিপক্ষের 2 উইং ভীতি ছড়ালেও এবার তাদের আটকানোর বাড়তি পরিকল্পনার কথা জানিয়েছেন অধিনায়ক আফিদা খন্দকার। বিগত খেলাতে 2 উইং থেকেই ওদের বেশি অ্যাটাক হয়েছে, তো 2 উইং আমাদের আটকাইতে হবে। কোচ নির্দেশনা দিয়ে আজকে প্র্যাকটিস করাইছে। টার্গেট গত ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন নেক্সট ম্যাচে ভুলগুলো না হয়। লক্ষ্য থাকবে ভালো খেলবো এবং মাঠে অবশ্যই জেতার জন্য নামবো। ইনশাআল্লাহ ভালো খেলবো। এবার জানাচ্ছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল 3টায় দুবাইয়ে শুরু হবে ম্যাচটি। গ্রুপ এ থেকে 2টি করে ম্যাচ জিতে দারুণ ফর্মে থাকা এই দুই দল এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে সেমিফাইনালে। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় আছে ভারত এবং নিউজিল্যান্ড। দুবাইয়ে কন্ডিশনে রোহিতদের দল ফেভারিট হলেও ব্ল্যাক ক্যাপরাও বেশ ভারসাম্যপূর্ণ। পাকিস্তান ও বাংলাদেশকে খুব সহজেই হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ 5 ওয়ানডের সবকটিতে জয় রয়েছে ভারতের। তাই তো গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দলটি। স্প্যানিশ লা লিগার চতুর্থ হারের তেতো স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল বেটিসের মাঠে 2-1 গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শুরুর দিকে এগিয়ে যাওয়ার পরেই পুরোটা সময় নিষ্প্রভ হয়ে থাকলো রিয়াল মাদ্রিদ। ধাক্কা সামলে পাল্টা প্রতিরোধে প্রতিপক্ষকে প্রবল চাপে রাখে রিয়াল বেটিস। খেলার 10 মিনিটে কিলিয়ান এমবাপ্পের বাড়ানো থ্রু পাসে ব্রাহিম দিয়াজের দিকে বল বাড়িয়ে দেন ফেরল্যান্ড মেন্ডি। ঠান্ডা মাথায় জালের ঠিকানা খুঁজে নেন দিয়াজ। 34 মিনিটে জোয়াও কার্লোসের দারুণ ফিনিশিংয়ে 1-1 সমতায় ফেরে রিয়াল বেটিস। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যর্থতার জাল থেকে বেরোতে পারেনি আনচেলত্তির দল। উল্টো 54 মিনিটে স্পট কিক থেকে আরও একটি গোল হজম করে হার নিশ্চিত হয় তাদের। এই হারে বার্সেলোনার থেকে 3 পয়েন্ট পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছে রিয়াল মাদ্রিদ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। আমাদের সাথেই থাকুন।